আমাদের তিনজনের ছবি তুলে দে। অভ্র, অর্ঘমা, নীরদ দাঁড়িয়ে পোজ দিয়ে বেশ কয়েকটা ছবি তুলল। নীরদের ডাক পড়তে এসে অর্ঘমাকে বলে অভ্রকে নিয়ে চলে গেল। অর্ঘমা নিজের জায়গায় বসতেই কানের পিঠে কেউ একটা গোলাপ গুজি দিয়ে ফিসফিস করে বলে উঠল, এই লাল গোলাপটি এই সুন্দর মেয়েরই প্রাপ্য। অর্ঘমা চমকে পেছনে ঘুরে দেখতে পেল নীরদকে। ঠোঁটে চমৎকার হাসি নিয়ে পাঞ্জাবির পকেটে হাত গুজে চলে যাচ্ছে ছেলেটা। একটু আগের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল গাল দুটি। লাজুক হেসে চোখ নামিয়ে নিয়ে চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে গোলাপটা ছুঁয়ে দেখল। নীরদের বলা কথাটা বারবার তার কানে বেজে চলেছে। খুশিতে পাগল পাগল লাগছে নিজেকে। নীরদের একটা প্রশংসা বাক্যই তার কাছে অনেক কিছু। পরীক্ষার খাতা হাতে নিয়ে উদাসীন ভঙ্গিতে টেবিলে বসে আছে অর্ঘমা। মুখে তার কালো মেঘের ঘন ঘটা। ভীষণ মন খারাপ তার। গত 2 দিন নীরদের কোনো খোঁজ খবর নেই। মন খারাপের ব্যাপার এটা না। মন খারাপের কারণ হলো আজ স্কুল থেকে ফেরার সময় নীরদকে রাস্তায় একটা মেয়ের সাথে দেখেছে অর্ঘমা। সাথে অবশ্য নিধিও ছিল, কিন্তু সে নীরদকে খেয়াল করেনি। গত 2 দিন তাদের স্কুলে পৌঁছে দিয়েছে অভ্র, আর বাসায় আসার সময় অভ্রর বন্ধু এসেছিল নিতে। অর্ঘমা নিজ ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কলিং বেলের শব্দ তার কানে গেল না। নিধি অর্ঘমার দিকে তাকিয়ে কিচ্ছু বলল না। আগে দরজা খোলা উচিত ভেবে তাড়াতাড়ি ছুটে গেল সে। দরজা খুলে নীরদকে দেখে সালাম দিয়ে ভিতরে আসতে দিল। নীরদ রুমে ঢুকে দেখলো অর্ঘমা চুপচাপ পরীক্ষার খাতাগুলো উল্টিয়ে দেখছে। চেয়ার টেনে বসতেই চমকে উঠল অর্ঘমা। নীরদের দিকে ফেলফেল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সালাম দিয়ে পরীক্ষার খাতা এগিয়ে দিল। নিধিও এসে অর্ঘমার পাশে বসলো। নিজের পরীক্ষার খাতা বের করে এগিয়ে দিল নীরদের দিকে। দুজনে বেশ ভালো নম্বর পেয়েছে। খুশি হলো নীরদ। খাতা পাশে রেখে পড়ানো শুরু করলো। নীরদ আজ খুব অবাক হয়েছে অর্ঘমাকে এত চুপচাপ দেখে। যে মেয়েটা প্রতিদিন পড়ার ফাঁকে ফাঁকে নানান রকম দুষ্টুমি কথাবার্তা বলে, এমনকি নিধি আসার পর থেকেও যার এই স্বভাব বদলায়নি, সেই মেয়ে কিনা আজ একেবারে চুপ। হাউ ইজ ইট পসিবল? পড়ার বাইরে একটাও বাড়তি কথাও পর্যন্ত অর্ঘমার মুখ থেকে বের হয়নি। নীরদের ভালো লাগলো না ব্যাপারটা। পড়ানো শেষ করে নিধিকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে ভাইয়া, আপনি বসুন, আমি আনছি। নিধি যেতেই নীরদ অর্ঘমাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, মন খারাপ কেন আজ? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। কিছু তো একটা হয়েছে, বলতে না চাইলে জোর করব না। তবুও অর্ঘমা চুপ করে রইল। নীরদ বলল, এবার কি চাই? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অর্ঘমা। তা বুঝতে পেরে নীরদ বলল, গতবার পরীক্ষার ভালো ফলাফলের জন্য ঘুরতে নিয়ে গিয়েছিলাম, এবার কি চাও? এবারও ঘুরতে যাবে? না, কিছু চাই না। কিছু বলল না নীরদ। অর্ঘমার কিছুটা হয়েছে তা সে শতভাগ নিশ্চিত, কিন্তু সেটা কি? তার সাথে এমন কেন করছে মেয়েটা? সে কিছু করেছে বলে তো মনে পড়ছে না। তাহলে কি হতে পারে মেয়েটার মন খারাপের কারণ? বাসায় কিছু হয়েছে হলে তো অভ্র তাকে বলতো। যেহেতু বলেনি তার মানে বাসায় কিছুই হয়নি। তাহলে কি স্কুলে কিছু হয়েছে? এটা হতে পারে। গত 2 দিন তো সে যায়নি ওদের নিয়ে আসতে, গিয়েছিল অভ্রর বন্ধু। নীরদ কিছুক্ষণ ভেবে ঠিক করলো যাওয়ার সময় নিধিকে জিজ্ঞেস করবে এই ব্যাপারে। দরজার বাইরে বের হয়ে দাঁড়িয়ে রইল নীরদ। নীরদকে দাঁড়িয়ে থাকতে দেখে নিধি দরজা লাগাতে পারল না। প্রশ্ন করলো, কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ, একটু কথা ছিল। জি বলুন। অর্ঘমার কি হয়েছে? নিধি অবাক হলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হবে? কিছু তো একটা হয়েছে। ও আজ একদমই চুপচাপ ছিল, দেখেই বোঝা গেছে ওর মন খারাপ। জিজ্ঞেস করলাম কিন্তু কিছু বলল না। আমার সাথে এত ঠান্ডাভাবে ও কখনোই কথা বলে না, কিন্তু আজ এমন কেন করলো সেটাই বুঝতে পারলাম না। এই ব্যাপারে আমি তো কিছু জানি না ভাইয়া। স্কুলে কিছু হয়েছে বা রাস্তায়? না। বাসায় কিছু হয়েছে? আন্টি কিছু বলেছেন? না, আন্টি কিছু বলেননি। বুঝতে পারছি না কিছু। আচ্ছা, তুমি একটু জিজ্ঞেস করে দেখো তো, ও যদি তোমাকে বলে তাহলে আমাকে জানিও। আগামীকাল আমি যাচ্ছি তোমাদের স্কুলে দিতে। আচ্ছা ভাইয়া, আমি জিজ্ঞেস করব। যদি আমাকে কিছু বলে তাহলে অবশ্যই জানাবো। ঠিক আছে, আমি আসছি, দরজা লাগিয়ে দাও। অর্ঘমা নিধিকে দিতে যাচ্ছে স্কুলে। নীরদ অনেকক্ষণ যাবৎ উসখুস করছে অর্ঘমার সাথে কথা বলার জন্য, কিন্তু অর্ঘমা কথা বলার মোড়ে নেই তা বোঝাই যাচ্ছে। কিছু জিজ্ঞেস করলে শুধু তার উত্তর দিচ্ছে, এছাড়া নিজে থেকে কিছুই বলছে না। মনটা খারাপ হয়ে গেল নীরদের। স্কুলের গেটের সামনে পৌঁছতেই নিধি অর্ঘমাকে উদ্দেশ্য করে বলল, তুই ক্লাসে যা, আমার একটা খাতা লাগবে, আমি কিনে নিয়ে আসছি। একসাথেই যাই। তুই আগে যা, সিট পাবো না পরে। ওই দেখ, ক্লাসের সবচেয়ে বড় দলটা আসছে, জলদি গিয়ে সিট দখল কর আগে। আচ্ছা, তুই তাড়াতাড়ি আসিস। এক্ষুনি আসছি আমি। অর্ঘমা ভিতরে ঢুকে যেতেই নীরদ জিজ্ঞেস করলো, কিছু বলেছে? হ্যাঁ, গতকাল রাতে ঘুমানোর সময় অনেক জোড়াজুড়ির পর বলেছে। কি? আপনি একটা গতকাল মেয়ের সাথে ছিলেন বোধহয়। স্কুল থেকে ফেরার পথে আপনাদের দেখেছে অর্ঘমা। এজন্যই মেয়েটার মন খারাপ হয়ে গেছে।
ও ভেবেছে মেয়েটা হয়তো আপনার প্রেমিকা বা এই টাইপ কিছু হবে। আরে না, ওই মেয়ে তো আপুর ননদ ছিল। আমি স্কুলে আসছিলাম তোমাদের নিতে, রাস্তায় ওর সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই ভদ্রতার খাতিরে কথা বলছিলাম। এর মাঝে দেখি তোমাদের স্কুল ছুটি হয়ে অনেকটা সময় পার হয়ে গেছে। অব্র ভাইয়ার বন্ধু তোমাদের নিয়ে এসেছে ভেবে আমি আর যাইনি। আপুর ননদের সাথে কিছুক্ষণ কথা বলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গিয়েছিলাম। একটা কথা বলি ভাইয়া, হ্যাঁ বলো। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে, তাই সরাসরিই বলছি। অর্ঘমার অনুভূতি সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত। অবগত না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। অর্ঘমা কিন্তু নিজের অনুভূতি লুকিয়ে রাখেনি। ওর অনুভূতি খোলা বইয়ের মতো, নিজের প্রতিটা কথা বা কাজ দ্বারা কিন্তু ও আপনাকে নিজের অনুভূতি ব্যক্ত করেছে। আর আপনিও যথেষ্ট বুঝদার মানুষ, এসব আপনার না বুঝার কথা নয়। আপনি বুঝছেন কিন্তু কিছুই বলেননি, এতেই বোঝা যাচ্ছে আপনি অর্ঘমাকে প্রশ্রয় দিয়েছেন। আর আপনার কথাবার্তায় বোঝা যায় আপনিও অর্ঘমাকে পছন্দ করেন। হ্যাঁ, আমি অর্ঘমাকে প্রশ্রয় দিয়েছি কারণ ওকে আমার ভালো লাগে। আমি ওর জন্য কিছু একটা অনুভব করি, এর বেশি কিছু বলতে চাচ্ছি না। আর আমারও মনে হয় না তোমার এর থেকে বেশি কিছু জানার আছে। হাসল নিধি। আর কিছু জানার নেই ভাইয়া, শুধু বলবো অর্ঘমা খুব ভালো মেয়ে, ওকে কখনো কষ্ট দিয়েন না। মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে। নীরদ কিছু না বলে শুধু হাসলো। নিধি চলে যেতেই নীরদ উল্টো ঘুরে বাসার দিকে রওনা হলো। মুখে তার এক চিলতে হাসি। অর্ঘমার মন খারাপের কারণ জেনে তার আরো বেশি হাসি পাচ্ছে। মেয়েটা যে আসলে একটা বোকা, আজ তার আবারও প্রমাণ পেল। না হলে নিধি যেখানে বুঝে গিয়েছে সে অর্ঘমাকে পছন্দ করে, সেখানে অর্ঘমা নিজেই বুঝলো না। ঘরের দিকে একবার তাকিয়ে নীরদ তাড়াতাড়ি হাঁটতে লাগলো। বাসায় গিয়ে পড়তে বসতে হবে তাকে, আজ তার পরীক্ষা আছে। অর্ঘমার হয়তো মনেও নেই তার পরীক্ষার কথা। অভিমানে সব ভুলে গিয়েছে মেয়েটা। আবারও হাসি পেল নীরদের। পাশ দিয়ে দুটো মেয়ে স্কুলে যাওয়ার সময় তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ব্যাপারটা খেয়াল করে নিজেকে সংযত করলো নীরদ। এভাবে একা একা হাসতে দেখলে যে কেউ তাকে পাগল ভাববে, এতে কোনো সন্দেহ নেই। চুলে আঙ্গুল চালিয়ে দ্রুত বাসার দিকে অগ্রসর হলো। বাসায় গিয়ে না হয় একটু প্রাণ খুলে হেসে নেওয়া যাবে। অভ্র আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে। অফিসের এক স্টাফ হঠাৎ মারা যাওয়ায় আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে অফিস। পরে অবশ্য জানা গেছে যিনি মারা গিয়েছেন তিনি আসলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তার বাড়ির লোকেরা জানিয়েছেন বিগত কয়েকদিন যাবৎ নাকি তার বুকে ব্যথা ছিল। তারা ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলেও ভদ্রলোক যাননি। আর আজ তিনি পরলোক গমন করলেন। অভ্র ফ্রেশ হয়ে এসে মায়ের রুমে উকি দিল। রুমে কেউ নেই। ভ্রুকুচকে অর্ঘমার রুমের সামনে গিয়ে দরজায় দুবার নক করে দাঁড়িয়ে রইল। আগে অর্ঘমার রুমে ঢোকার সময় অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করতো না। নিধি আসার পর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে। দরজা খুলতেই সম্মুখে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে থাকা নিধিকে দেখে গলা ছেড়ে নিল। এই অসময়ে অভ্রকে দেখে নিধি চমকে গেল। জুবুদুবু হয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? মা কোথায়? আমি তো জানি না, রুমেই থাকার কথা। রুমে নেই? দেখেছি আমি। অর্ঘমা কোথায়? ঘুমাচ্ছে। তুমিও ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ, একটু চোখ লেগে এসেছিল। অভ্র কতক্ষণ ইতস্তত করে বলল। একটা কথা বলার ছিল। অবাক হলো নিধি। তাকে কিছু বলার ছিল অভ্রর? সে কি আদৌ ঠিক শুনলো? এ বাসায় আসার পর অভ্রর সাথে তার কথা হয়েছে হাতে কোনো 2 থেকে 3 বার, তাও পড়া সংক্রান্ত বিষয় নিয়ে। অর্ঘমাকে যখন পড়া সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করতো তখন তাকেও করতো। অবাকতার রেস্টে সে বলল, বলুন। মাও তো অর্ঘমা থাকলে ওদেরই বলতাম, কিন্তু অর্ঘমা তো ঘুমে আর মা বাসায় নেই, তাই তোমাকেই বলতে হচ্ছে। কি? 1 কাপ চা দিতে পারবে? আসলে মাথাটা ঝিমঝিম করছে, 1 কাপ চায়ের খুব দরকার। আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বলেই হতদন্ত হয়ে রান্নাঘরের দিকে ছুটল নিধি। অভ্র গিয়ে বসলো সোফার রুমে। হঠাৎ তার মনে হলো নিধিকে চা বানাতে বলা ঠিক হয়নি। এর থেকে দোকানে গিয়ে চা খাওয়া উচিত ছিল। একবার ভাবলো এখনই গিয়ে নিধিকে চা বানাতে না করে দেবে, পরক্ষণে আবার ভাবলো নিজেই চা বানাতে বলে আবার নিজেই না করে দিলে বিষয়টা কেমন দেখাবে। অভ্রর কেন যেন প্রচণ্ড অস্বস্তি লাগছিল। অঘরবাটা জেগে থাকলে ভালো হতো। নীরবতা কাটিয়ে সশব্দে ফোন বেজে উঠতেই চমকে উঠল অভ্র। ফোন হাতে নিয়ে দেখলো আননোন নম্বর। একবার ভাবলো ধরবে না, আবার কি মনে করেছিল ধরলো। ফোন কানের কাছে আনতেই বুঝতে পারলো যে যা ভেবেছিল তাই, এটা রিয়ার নম্বর। ব্রেকআপের পর থেকে রিয়া প্রতিদিন বিভিন্ন নম্বর দিয়ে তাকে কল করে। এই পর্যন্ত রিয়ার কতগুলো নম্বর যে সে ব্ল্যাকলিস্টে ফেলেছে তার হিসাব নেই। মেয়েটি এতগুলো নম্বর পেলো কোথায়? হ্যাঁ, বিরক্ত হয়ে ফোন কেটে দিতে গিয়েও ওপাশ থেকে রিয়ার আকুতি বিনতি শুনে আর কাটলো না। যত যাই হোক, সে রিয়াকে ভালোবাসে। দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আবার কেন ফোন করেছো? কতবার না বলেছি আমায় ফোন করবে না? এমন কেন করছো অভ্র? আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে ছাড়া।
প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি কি করলাম? আমরা আবার আগের মতো এক হয়ে যেতে পারি না অভ্র? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে বিচ্ছেদ কেন? কারণ তোমার ভাই। আমার ভাইয়ের দোষটা কোথায় একটু বলবে? সে তো শুধু অঘর্মাকে পছন্দ করেছে। পছন্দ করলে কিছু বলতাম না, কিন্তু সে লিমিট পার করেছে আমার বোনকে হুমকি দিয়ে। বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল দেখেও আমি তেমন কিছু বলিনি, ভদ্রভাবে না করেছিলাম, কিন্তু তোমার ভাই এখানেও ঘাড় তেড়ামি করে হুমকি দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আমার ভাই একটু ভুল করেছে, ওর জন্য আমাকে কেন শাস্তি দিচ্ছ তুমি? এক্সকিউজ মি, কে শাস্তি দিচ্ছে তোমায়? তুমি নিজেই না বলেছিলে তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে না দিলে আমার তোমার সাথে প্রেম করার দরকার নেই? সরি অভ্র, ভুল হয়ে গেছে আমার, প্লিজ মাফ করে দাও। অভ্র ফোনের এপাশে নিশ্চুপ রইল। রিয়ার কান্না তাকে পীড়া দিচ্ছে। ভালোবাসা বুঝি এমনই হয়? সব পুরুষ মানুষের ক্যারেক্টার ঢিলা হয় না রিয়া। কিছু পুরুষ মানুষ এক নারীতেই আসক্ত থাকে। আমি আমার বোনের জন্য এক নারীতে সন্তুষ্ট থাকা পুরুষই চাই, যে শুধু আমার বোনের প্রতিই আসক্ত থাকবে। এবং আমি নিজের ক্ষেত্রেও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার জীবনসঙ্গী হবে, আমি তার প্রতি বিশ্বস্ত থাকব, তাকে ব্যতীত অন্য কারো দিকে নজর দিব না। এখন সেই মানুষটা তুমিই হও বা অন্য কেউ। এভাবে বলো না অভ্র, কষ্ট হয় আমার। আমি ব্যতীত তুমি অন্য কারোর কথা ভাবার চিন্তা করলেও আমার দম বন্ধ হয়ে আসে। কেতো না। কথাটা শুনে যেন রিয়ার চোখের পানি আরো দ্বিগুণ হয়ে গেল। অভ্র অসহায় বোধ করতে লাগলো। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। তার কি উচিত হবে? রিয়াকে নিজের জীবনে ফিরিয়ে নেয়া? মন কেন যেন সায় দিচ্ছে না, কিছু একটা বাধা দিচ্ছে তার মনকে। সেটা কি? রিয়া নিজেই আবারও বলল, ভাইয়া অঘর্মাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে অভ্র। অঘর্মার জন্য শুধু ভীষণ পাগলামি করছে। হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে 1 সপ্তাহ হলো। বাসায় গিয়ে নিজের রুমের দরজা লাগিয়ে দিয়েছে, কারোর সাথে কথা বলছে না, শুধু অঘর্মা অঘর্মা করে যাচ্ছে। বারবার বলছে অঘর্মাকে এনে দিতে। অভ্র দৃঢ় কণ্ঠে বলল, যা বলতে চাইছো সাফ সাফ বলো। আমি বলতে চাইছি, ভাইয়ার এসব পাগলামিতে কি প্রমাণ হচ্ছে না যে ভাইয়া অঘর্মাকে ভালোবাসে? আর একবার কাউকে ভালোবাসলে তার মন কখনো দ্বিতীয় নারীর প্রতি আসক্ত হয় না অভ্র। ফোনের এপাশ থেকে এসে ফেলল অভ্র। রিয়া কিছুটা ভ্যাবাচাকে খেয়ে গেল। অভ্র হাসি থামিয়ে বলল, আরেকটু হলেই তোমাকে দ্বিতীয়বারের মতো আমার জীবনে ফিরিয়ে আনার জন্য আমি কনভিন্স হয়ে যেতাম। ভাগ্যিস তুমি তোমার ভাইয়ের হয়ে ওকালতি করে আমাকে কনভিন্স হওয়া থেকে আটকালে। অভ্র, তুমি আর তোমার ভাই জাহান নামে যাও। আল্লাহর ওয়াস্তে আমার আর আমার বোনের পেছন ছেড়ে দাও। আপনার চা কড়া লিকার দিয়ে বানিয়েছি, আশা করি মাথা ঝিমঝিম ছেড়ে যাবে। অভ্র চৌকুটির সামনে তাকাতে নিধিকে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। টেবিলে রাখো। ওপাশ থেকে রিয়া বলল, মেয়েটা কে অভ্র? তোমার জন্য চা নিয়ে এসেছে কেন? আবার তুমিও বলছো চাটা টেবিলে রাখতে। এটা অঘর্মা তো না? আমি শতভাগ নিশ্চিত। তুমি কেন অন্য মেয়ের হাতে চা বানানো খাবে? কে মেয়েটা? আমার বউ হ্যাপি। আর কখনো ফোন দিলে খুন করে ফেলবো একেবারে। কল কেটে নম্বর ব্লক করে চায়ের কাপটা হাতে নিয়ে হরনিয়ে নিজের রুমে চলে গেল অভ্র। নিধি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি থেকে কি হলো কিছুই বুঝল না সে। অভ্রের চেহারার হাল দেখে মনে হচ্ছিল সে এই মুহূর্তে ভীষণ রেগে আছে, তাই আর তার রুমে যাওয়ার সাহস করল না। অর্ঘমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। অর্ঘমা এখনো ঘুমাচ্ছে। ঘড়িতে সময় দেখে নিল নিধি। নিরুদের আসতে আসতে আরও 2 ঘন্টা সময় বাকি। এই ফাঁকে আর একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না ভেবে অর্ঘমার পাশে শুয়ে পড়ল। ঘুম আগে থেকেই তার চোখে ছিল, তাই শোয়ার কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। গভীর মনোযোগ সহকারে অঙ্ক করছে অর্ঘমা। পড়তে বসলে অর্ঘমা একদম সিরিয়াস হয়ে যায়। যে পড়াটা ধরবে সেটা শেষ করে তবে অন্য কোনো কথা বলবে বা দুষ্টুমি করবে। গত কয়েক মাসে নীরদ অর্ঘমার এই ব্যবহারের সাথে পরিচিত হয়ে গেছে। নিধি আগেভাগে অঙ্ক শেষ করে নীরদের দিকে খাতা এগিয়ে দিল। চোখ দিয়ে ইশারা করে অর্ঘমাকে দেখিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি চা করে আনছি, আপনি খাতা দেখুন। তাছাড়া আজকের মতো তো আমার পড়া শেষ। আচ্ছা। নিধি রুম থেকে বের হওয়ার কয়েক মিনিট পর অঙ্ক শেষ হলো অর্ঘমার। খাতা নীরদের দিকে এগিয়ে দিয়ে চুপচাপ বই ঘাঁটতে লাগলো। খাতা দেখার প্রয়োজন মনে করলো না নীরদ। এই অঙ্ক এর আগেও বেশ কয়েকবার করেছে অর্ঘমা, তাই নীরদ নিশ্চিত এবারও অর্ঘমার অঙ্ক ঠিক আছে। উঠে দাঁড়ালো নীরদ। দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ নেই। অবশ্য এখন কারো আসার কথাও না। এই সময়টাতে মীনা বেগম শুয়ে থাকেন, আর নিধি রান্নাঘরে গিয়েছে চা বানাতে। অন্তত মিনিট 20-এর আগে আর আসবে না। এছাড়া বাসায় আপাতত আর কেউ নেই। অর্ঘমা চেয়ার
নিজের দিকে ঘোরাতেই হকচকে গেল অর্ঘমা। সামনে তাকানো মাত্রই সে ভরকে গেল, কারণ নীরদ তার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে পিছিয়ে গিয়ে চেয়ারের সাথে একদম মিশে গেল সে। দু চোখে বিস্ময়, ভয়, আতঙ্কে ভরপুর। শুকনো ঢোক গেলে জিজ্ঞেস করলো, কি করছেন? তুমি কথাও বলতে পারো? মানে? কদিন যাবত তো পড়া সংক্রান্ত বিষয় ছাড়া বাড়তি আর একটা কথাও বলছো না, তাই আমি ভাবলাম হয়তো তুমি বোবা হয়ে গেছো। থুর, সরুন তো, অস্বস্তি হচ্ছে আমার। সরবো তো অবশ্যই, তার আগে এটা বলো আমাকে ইগনোর করছো কেন? অর্ঘমা কিছুক্ষণ চুপ থেকে অস্বস্তি নিয়ে আশেপাশে কয়েকবার নজর পড়ালো, অতপর মিনমিন করে বলল, আমি আপনাকে ইগনোর কেন করতে যাব? নীরদ সময় নিয়ে কিছুক্ষণ দেখলো অর্ঘমাকে। মেয়েটা এমন কেন? নিজের খারাপ লাগার কথাটা তাকে বললে কি হয়? হ্যাঁ? দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেদিন আমাকে যে মেয়েটার সাথে দেখেছো সে আপুর ননদ ছিল। রাস্তায় দেখা হয়ে গিয়েছিল বলে সৌজন্যতার খাতিরে কথা বলছিলাম শুধু, এর বেশি কিছু না। আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কথাটুকু একদমই শেষ করে নীরদ অর্ঘমার সামনে থেকে সরে দাঁড়ালো। টেবিলের ওপর থেকে নিজের ফোন নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। দরজা লাগানোর শব্দে নিধি হন্তদন্ত হয়ে রুমে এলো। অর্ঘমাকে ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া চলে গেছে? আমি না বলে গেলাম চা বানিয়ে নিয়ে আসছি। জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই চলে গেছে। চা অন্য একদিন খাবে বলেছে। মিথ্যে কথা বলে অননি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল অর্ঘমা। বুকের ভেতরটা খুব জোরে জোরে ধুকপুক ধুকপুক করছে। অস্থিরতা বিরাট করছে সারা শরীর জুড়ে। এই কেমন অনুভূতি? একদম ভিন্ন, একদম নতুন। অর্ঘমা বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখল। একটু আগে নীরদ তার খুব কাছে ছিল। দৃশ্যটা মানসপটে ভেসে উঠতেই লাজে রাঙ্গা হয়ে উঠল সম্পূর্ণ মুখশ্রী। নিজের সাথে নিজেরই চোখ মেলাতে বড্ড লজ্জা লাগছিল তার। স্কুলের জন্য তৈরি হয়ে বসে আছে অর্ঘমা আর নিধি। তারা অপেক্ষা করছে অভ্রের জন্য। আগামী মাস থেকে তাদের এসএসসি শুরু হবে। ক্লাস হবে আর মাত্র 8 দিন। শেষের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু এবার তাদের স্কুল জীবনের সমাপ্তি, তাই ক্লাসের সবার সাথে মোটামুটি মেশার চেষ্টা করছে তারা। এরপর কে কোথা থাকে না থাকে তার তো ঠিক ঠিকানা নেই। নিধি শুধু শুধু বসে থেকে সময় নষ্ট না করে কিছু এমসিকিউ দেখছে, আর অর্ঘমা গালে হাত দিয়ে নীরদের কথা ভাবছে। গতকালের ঘটনার রেশ এখনো তার মাঝে বিদ্যমান, তবে কিছুটা কম। আজ চোখে নিধিকে দেখে নিল অর্ঘমা। সে নিশ্চিত নিধি নীরদকে জানিয়েছে তার জেলাসির ব্যাপারটা। বিষয়টা তার কাছে অবশ্যই লজ্জাজনক। নীরদ না জেনে কি ভাবছে। তবে একটা জিনিস ভালো লেগেছে অর্ঘমার। নীরদ তার কাছে যেভাবে বিষয়টা ক্লিয়ার করলো, তাতেই বোঝা যায় নীরদের লাইফে তার গুরুত্ব ঠিক কতটা। চুলের বেনিতে টান পড়তেই মৃদু শব্দে চিৎকার করে উঠল অর্ঘমা। চোখ মুখ কুঁচকে অভ্রর দিকে অগ্নিদৃশ্যে তাকিয়ে বলল, সকাল সকাল আমার সাথে লাগছো কেন? কিভাবে এত মিটমিট করে হাসছিস? বলবো কেন? ও মা, আমাকে বলবি না? না। বাহ, এই ছিল তোর মনে? ঠিক আছে, বলতে হবে না। অভ্র গম্ভীর মুখে টুলে বসে জুতো পড়তে লাগলো। অর্ঘমা সামনে ছোট চুলগুলো ঠিক করে বলল, তোমাকে গম্ভীর মুখে একদম প্যাঁচার মতো লাগছে। মনে হচ্ছে জলজ্যান্ত একটা প্যাঁচা আমার সামনে বসে আছে। নিধি দুই ভাই বোনের কথা শুনে মুখ টিপে হেসে বলল, আমার কাছে মনে হচ্ছে কেউ তাকে জোর করে নিম পাতা রস খাই দিয়েছে, তাই চেহারার হাল এমন। হো হো করে হেসে উঠল অর্ঘমা। সাথে তাল মেলালো নিধি নিজেও। অভ্র বড় বড় চোখ করে তাকিয়ে আছে নিধির দিকে। মেয়েটা বাড়তি কথা বলতে পারে নাকি? কই, আজ পর্যন্ত তো দেখিনি নিধিকে কথার পিঠে দু একটা প্রয়োজনীয় কথা ছাড়া বাড়তি কোনো কথা বলতে। অভ্রকে চোখ বড় বড় করে তাকাতে দেখে নিধির হাসি বন্ধ হয়ে গেল। শুকনো ঢোক গিলে অর্ঘমার পিছনে গিয়ে লুকালো সে। অভ্রর গাল টেনে দিয়ে অর্ঘমা বলল, আরে ভাই, শুধু শুধু গাল ফুলিয়ে রেখেছো তুমি। আমি মজা করছিলাম, আসলে নীরদ ভাইয়ের কথা ভাবছিলাম। তো কি ভাবলি? একটা ঘড়ি কিনবো। হঠাৎ? তোমাদের নাকি গলায় গলায় ভাব জমে গিয়েছে, তো ভুলে গেলে কিভাবে যে কদিন বাদেই তার জন্মদিন? মনে করি ভালো করেছিস। আসলে ভুলিনি, কিন্তু খেয়াল ছিল না। তারিখ শুনলে ঠিকই খেয়াল হয়ে যেত। তুমি বাসায় থাকবে সেদিন? না, তবে বিকেলে তাড়াতাড়ি আসতে পারবো অফিস থেকে। আমরা তাহলে সারপ্রাইজ দিব নীরদ ভাইয়াকে। কেক অর্ডার করব? হ্যাঁ অবশ্যই। আর ডেকোরেশনের জন্য কিছু জিনিস লাগবে। তোমার রুম সাজাবো। অনলাইন অর্ডার করে দিস, আমি পেমেন্ট করে দিব। ডান। কিন্তু কেকটা তোমাকে গিয়ে অর্ডার করতে হবে। ভালো কেক আনবে কিন্তু। ঠিক আছে মা আমার, চল এবার দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয় কখন থেকে দাঁড়িয়ে আছে বাসার নিচে। ভালোই হলো এক হিসেবে, আমাকে কষ্ট করে উল্টো ঘুরতে হবে না। কথাটা অর্ঘমার কানে যায়নি। নীরদের কথা শুনেই সে দৌড়ে নিচে চলে গিয়েছে। নিধি আগে আগে নামছে, পেছন পেছন অভ্র নামছে আস্তে ধীরে। সিঁড়ির শেষ ধাপে এসে অভ্র আস্তে করে বলল, হাসলে কি তোমার মান খাওয়া যাবে? নাকি হাসিটা একটু সুন্দর বলে ভাব দেখাও? শোনো মে,
না আসলে মানুষ ভাববে তুমি গোমড়া মুখো। কথাটা বলেই অভ্র 1 সেকেন্ডও দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে গেল। পেছনে হাওয়ায় দাঁড়িয়ে রইল নিধি। অভ্র থেকে বলে গেল এসব। চোখ পিটপিট করে অভ্রর যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজেও আস্তে ধীরে হাঁটা ধরল। নিরুদের আজ মেজাজ খারাপ। গত 3 দিন যাবৎ সে অপেক্ষায় আছে অর্ঘমা থেকে সরি বলবে। সরি না বলুক, অন্তত তার সাথে কথা বলবে। কিন্তু কিসের কি? ম্যাডাম নিজের ভাবেই বাঁচে না। কথা বলা তো দূরে থাক, তার দিকে তাকাচ্ছেও না ঠিক মতো। সেদিন তো সব ক্লিয়ার করে নিল, তবু এমন করছে কেন মেয়েটা? অর্ঘমাকে বিশ্বাস করেনি তার কথা? এই যে সে এখন অর্ঘমা নিধিকে পড়াচ্ছে আর বারবার অর্ঘমার দিকে তাকাচ্ছে, তাতেও অর্ঘমার কোনো হেলদোল নেই। নিরুদের যে আজ মেজাজ খারাপ তাই স্পষ্ট ফুটে উঠেছে তার চেহারায়। কপালে ভাঁজ পড়ে আছে, চেহারায় কঠোর একটা ভাব এনে রেখেছে। পড়ানো শেষ হতে উঠে যাবে এমন সময় অভ্র এলো ঘরে। তাকে দেখে নীরদ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। নিধি রুম ছেড়ে বেরিয়ে যেতেই তার পেছন পেছন অর্ঘমা বেরিয়ে গেল। নীরদ আর চোখে তাকিয়ে দেখেও কিচ্ছু বলল না। কিরে কই হারালি? কোথাও না ভাই, এমনি মেজাজটা একটু খারাপ, ভার্সিটিতে একটু ঝামেলা হয়েছে। ও আচ্ছা, আমার রুমে চল, ওখানে বসে কথা বলি। আজ হবে না ভাই, কিছুদিনের মধ্যে একটা প্রেজেন্টেশন সাবমিট করতে হবে, সেটার কাজ এখনও বাকি আছে। তোকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার ছিল, 10 মিনিট সময় কি হবে না? চলো তাহলে আগে তোমার গুরুত্বপূর্ণ কথাটা শুনে নেই। অর্ঘমার রুম থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে অর্ঘমাকে খুঁজলো নীরদ, কিন্তু পেল না। অভ্র এসে রুমের সামনে দাঁড়িয়ে দরজা খুলতেই ভেতরে ঘুটঘুটে অন্ধকার দেখলো। লাইটটা ছাড় নিদ। নীরদ বিরক্তি করলো না। সরল মনে লাইট জ্বালাতেই ভেতর থেকে নিধি আর অর্ঘমা আর পেছন থেকে অভ্র হ্যাপি বার্থডে বলে চিল্লিয়ে উঠলো। প্রথমে ভয় পেয়ে লাফিয়ে উঠলো, পরক্ষণে অবাক হয়ে তাকালো সবার দিকে। অর্ঘমার হাতে চকলেট আর ভ্যানিলা মিক্স কেক, রুমের একপাশে লেটার শেপ বেলুন দিয়ে হ্যাপি বার্থডে নীরদ লেখা। নীরদের মেজাজ এক মুহূর্তে ফুরফুর হয়ে গেল। তার যে একটু আগে মেজাজ খারাপ ছিল সেটাও ভুলে গেল। হেসে বলল, জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তো আমাকে হার্ট অ্যাটাকই দিয়ে ফেলেছিলে প্রায়। সবাই যেভাবে হঠাৎ চেঁচিয়ে উঠল, আমি সত্যিই ভয় পেয়েছি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ গাইস। এবার কেকটা কেটে উদ্ধার করুন আমাদের। অর্ঘমার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল নীরদ। এতদিন তাকে যন্ত্রণা দিয়ে আজ এসেছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। হ্যাঁ, লাগবে না তার অর্ঘমার শুভেচ্ছা। ভীষণ অভিমান হয়েছে তার। অভ্র তার কাঁধে ধাক্কা দিলে মৃদু হেসে সামনে এগিয়ে গেল। টেবিলের উপরে কেক নামিয়ে রেখে সরে গেল অর্ঘমা। একটা ক্যাপ নিয়ে নীরদের মাথায় পরিয়ে দিয়ে অভ্র হেসে বলল, নে বার্থডে বয়, এবার কেক কাট। নিধি পুরোটার সময় ভিডিও করছিল অর্ঘমার ফোন দিয়ে। কেক কেটে প্রথমে অভ্রকে খাওয়ালো নীরদ, এরপর অর্ঘমা আর নিধিকে খাওয়ালো। অভ্র আর নিধি নীরদকে কেক খাওয়ালেও অর্ঘমা খাওয়ায়নি। সে কেকের ক্রিম নিয়ে নীরদের দুই গালে মাখিয়েছে, তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না নীরদ। অর্ঘমা বুঝতে পারলো নীরদ তার উপর রেগে আছে, বলা ভালো অভিমান করে আছে। জনমানবহীন শূন্য ছাদ দেখে গা ছমছম করে উঠল। ফোনের সময় দেখে নিল রাত বাজে প্রায় 11টার কাছাকাছি। আশেপাশে বিল্ডিংগুলোতে আলো জ্বলছে, তার থেকেই হালকা আলো আসছে ছাদে, তবুও ভীষণ অন্ধকার। নিকটনের গন্ধ এসে নাকে লাগতেই বুঝতে পারলো কারো উপস্থিতি। ধীর পায়ে এগিয়ে গেল ছাদের পেছন দিকে। উপস্থিত মানুষটাকে দেখা না গেলেও জ্বলন্ত সিগারেটের ঠেকে দেখা যাচ্ছে। তবে মানুষটাকে চিনে নিতে ভুল হলো না অঘরমার। নিঃশব্দে এগিয়ে গিয়ে পাশে দাঁড়ালো। অভ্র এসছে ভেবে পাশে তাকাতে ভ্রু কুঁচকে গেল নীরদের। অন্ধকারে অবয়ব দেখে ছোট কেউ মনে হচ্ছে। ফোনের স্ক্রিন অন করে পাশে ধরতেই আবছা আলোয় অঘরমাকে দেখতে পেল। সাথে সাথেই হাত থেকে সিগারেটটা ছুঁড়ে ফেললো বাইরে। বিস্ময় নিয়ে মুখে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে এখানে কি করছো? আপনি কি করছেন? দেখেই তো ফেলেছো কি করছিলাম। আমার না সিগারেট খাওয়া খুব শখ, আমাকে একটা দিবেন? ট্রাই করতাম আর কি। নাক মুখ কুচকে নীরদ বলল, মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? ঠিকই বলেছি। বাসায় গিয়ে মাথায় পানি ঢালো, মনে তো হচ্ছে না সজ্ঞানে আছো। আমি সজ্ঞানেই আছি। বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করলো নীরদ। বলল, অব্র ভাইয়ের আসার কথা ছিল, সে কই? সে ঘুমায়, তাই তো আমি এসেছি আপনার একাকিত্ব সময়ের সঙ্গী হতে। ভাইয়া এই সময় ঘুমায়? আমাকে কি বলদ পেয়েছো? রাত 1:30 বা 2টার আগে ভাইয়া ঘুমায় না। আর আমি ভাইয়াকে মেসেজ দিয়েছিলাম, ভাইয়া রিপ্লাই করে বলেছে আসছে। তাহলে হঠাৎ ঘুমিয়ে গেল কিভাবে? কারণ আমি ভাইয়াকে ঘুমাতে বলেছি, আর বলেছি আমি আপনার সাথে দেখা করতে চাই। যদিও ভাইয়া এত রাতে রাজি হচ্ছিল না, কিন্তু আমি রাজি করিয়েছি। হয়েছে দেখা করা, এবার যাও। যাও মানে কি? মাত্রই তো এলাম। অর্ঘ্য, একটু বোঝার চেষ্টা করো। এত রাতে আমার সাথে তোমাকে কেউ ছাদে দেখে ফেললে বিষয়টা খারাপভাবে নিবে। এতক্ষণে তাহলে লাইনে এসেছেন?
আজ অমন মুখ ফুলিয়ে রেখেছিলেন কেন? কিছু না, তুমি যাও এখন। যাব, তবে আগে বলুন। নীরদ বারবার আশেপাশে তাকিয়ে আবার ছাদের দরজার দিকে তাকাচ্ছে, যদি কেউ এসে পড়ে আর তাদের দেখে খারাপ ভাবে, এই ভেবে ভয় পাচ্ছে সে। কিন্তু অর্ঘমার সেদিকে ধ্যান নেই, কোনো ধ্যান নেই। সে তো নিজের মতো জেরা করতে ব্যস্ত। এতদিন কথা বলিনি বলে রাগ করেছেন? অর্ঘমার এহেন প্রশ্নে নীরদের সকল দুশ্চিন্তা গায়েব হয়ে গেল। মুহূর্তেই সেই অভিমানে জর্জরিত নীরদ হয়ে গেল। গাল ফুলিয়ে আস্তে করে বলল। একটু একটু। হাসি দীর্ঘ হলো অর্ঘমার। আপনাকে আপনার জন্মদিনের সারপ্রাইজ দিব বলে এই কয়েকদিন একদম চুপ ছিলাম। আসলে আমি কথা বেশিক্ষণ চেপে রাখতে পারি না। মনে মানে যাকে সারপ্রাইজ দিব তার সাথে কথা বলতে বলতে দেখা যায় একটা সময় আমি তাকে সারপ্রাইজের ব্যাপারটাও জানিয়ে দিয়েছি। তাই চুপ ছিলাম, যাতে আপনাকে কিছু বলে না ফেলি। নীরদ অবাক হলো। সে ভেবেছিল অর্ঘমা হয়তো তার কথা বিশ্বাস করেনি। সেদিনের মেয়েটা যে তার বোনের ননদ ছিল, এই কথা হয়তো অর্ঘমা মিথ্যে ভেবে নিয়েছে। তার সেজন্যই এতদিন তার সাথে কথা বলেনি। তাই তো তার অভিমান হয়েছিল। কিন্তু এখন অর্ঘমার কথা শুনে তার অভিমান কর্পূরের মতো উবে গেছে। অর্ঘমা একগাল এসে নীরদের বাম হাতে একটি ঘড়ি পরিয়ে দিল। অন্ধকারে কিছু না দেখলেও নীরদ বুঝলো তাকে ঘড়ি পরানো হচ্ছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কেন? আপনার বার্থডে গিফট। ফোনের ফ্ল্যাশলাইট অন করে ঘড়িটা দেখে জিজ্ঞেস করলো, তুমি নিজে পছন্দ করে কিনেছো? হ্যাঁ, পছন্দ হয়নি? যদিও সে এই ধরনের ঘড়ি পরে না, কিন্তু অর্ঘমা নিজে পছন্দ করে কিনেছে শুনে খুশি হয়ে বলল, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার যাও। আপনি আমাকে তাড়ানোর জন্য পাগল হচ্ছেন কেন? তুমি বুঝতে পারছো না, সবার মন মানসিকতা তো এক না। কেউ যদি এত রাতে তোমাকে আমার সাথে একা দেখে ফেলে তাহলে বাজে মন্তব্য করতে দুবার ভাববে না, না জেনে শুনে মন্তব্য করা শুরু করে দিবে, যা আমি চাইছি না। তাছাড়া কালকে সকালে তো দেখা হচ্ছেই। ঠিক আছে, যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। অর্ঘমা হেসে চলে যাচ্ছে। ছাদের দরজা দিয়ে বের হওয়ার সময় নীরদ তাকে পেছন থেকে ডাকলো। অর্ঘ্য। পেছনে ফিরে তাকালো অর্ঘমা। যদিও অন্ধকারে আবছা অবয়ব ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তার উপর আকাশে আজ কালো মেঘে ঢাকা। কিছু একটা বলতে চাইছিল নীরদ। কিছুক্ষণ চুপ থেকেও যখন কথাটা বলতে পারো না, তখন কথা ঘুরিয়ে বলল, গুড নাইট। তোমার অর্ঘমা মৃদু হেসে বলল, আমার মনে হলো আপনি অন্য কিছু বলতে চাইছিলেন। থাক, ব্যাপার না। যখন বলতে মনে চাইবে বলবেন, অপেক্ষায় থাকবো। গুড নাইট। হাসলো নীরদ। অর্ঘমার ইঙ্গিত সে বুঝতে পেরেছে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে সেটাকে ছুঁয়ে দেখলো। পরপর চুমু খেলো। সময় কিভাবে যেন চোখের পলকে চলে যায়। দিন পেরিয়ে মাস চলে যায়। দেখতে দেখতে অর্ঘমা নিধির এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার প্রতিটা দিন নীরদ গিয়েছিল তাদের সাথে। অভ্র প্রতিদিন যেতে পারেনি, তবে অফিস থেকে ছুটি নিয়ে কয়েকদিন গিয়েছিল। মায়ের সাথে অর্ঘমার সম্পর্কটা নেই বললেই চলে। নিধিকে নিয়ে তর্ক করার ঘটনার পর থেকে মিনা বেগম মুহূর্তের মধ্যেই কিভাবে যেন বদলে গেলেন। অভ্রর প্রতি যত্নশীল হলেও অর্ঘমার চিন্তা করা তিনি ছেড়ে দিয়েছেন। অর্ঘমার প্রচুর খারাপ লাগে, মাঝে মাঝে কান্নাও করে সে। মায়ের সাথে বহুবার কথা বলতে চেয়েছে, কিন্তু মিনা বেগম মুখ ফিরিয়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছেন। একই বাসায় থেকেও অর্ঘমা আর নিধিকে তিনি দেখেনি না। ভাবটা এমন যেন তারা অদৃশ্য কোনো জীব। বর্তমানে বাসার কোনো কাজই মিনা বেগম করেন না। নিধি আসার পর টুকটাক যা করতেন তাও করা বাদ দিয়ে দিয়েছেন অর্ঘমার উপর রাগ করে। ফলে অভ্র তার বাবার সাথে পরামর্শ করে বাসায় কাজের লোক রেখে দিয়েছে। সব কাজ কাজের লোকই করে দেয়। সব কাজ বলতে শুধু রান্না বান্না করা আর ঘর মোছা। জামা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন আছে। এক ঘর ঝাড়ু একবেলা অর্ঘমা আর ঘর ঝাড়ু একবেলা অর্ঘমা দেয়, তো অন্য বেলা নিধি দেয়। এভাবেই চলছে বাসার কাজ। অর্ঘমার এসএসসির পরের সময়টা নীরদের সাথে ঘোরাঘুরি করে বই পড়ে নিধির কাছ থেকে রান্না শিখে ইউটিউব দেখে কিছু নতুন নতুন মেকআপ টিউটোরিয়াল ট্রাই করে মুভি বা ড্রামা দেখেই কেটেছে। নিধি বেশিরভাগ সময় একাডেমিক বই পড়ে কাটিয়েছে। নীরদকে বলে ইন্টারের কিছু বই সংগ্রহ করেছে। আগে ভাগে সেগুলো দেখে মোটামুটি যা বুঝতে পারছে তাই পড়ে এগিয়ে রাখছে। তার সামনের যাত্রাটা কঠিন, না জানে কতদিন আর বান্ধবীর পরিবারের ঘাড়ে বোঝা হয়ে থাকবে। নিধি এই বাসার সকলের অগোচরে তার বাবার বাসায় গিয়েছিল। তার বাবা আর সৎমা ছাড়া পেয়েছে জেল থেকে। বাসায় যেতে বাবা আর সৎমা তাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন, দুটো চড় মেরেছেন। বাবা তাকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি ত্যায্য কন্যা করেছেন নিধিকে, অর্থাৎ সারা জীবনের মতো তার পরিবারের সাথে তার যোগাযোগ শেষ। বাসায় ফিরে এসে তার সে কি কান্না! অতঃপর নিজের মৃত মায়ের কথা ভেবে, তাকে নিয়ে তার মায়ের সকল স্বপ্নের কথা ভেবে কান্না বন্ধ করেছিল। ধ্যান জ্ঞান সব লাগিয়ে পড়াশোনা শেষ করে যাচ্ছিল। ভবিষ্যতে অনেক বড় কিছু হয়ে মায়ের শেষ ইচ্ছেটা পূরণ করবে নিধি। রেজাল্ট নিয়ে অর্ঘমার চিন্তার শেষ নেই।
হ্যাঁ, তার পরীক্ষা যে খারাপ হয়েছে ব্যাপারটা এমন নয়, তবুও কেন যেন চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বারংবার। নিধিরও মোটামুটি চিন্তা হচ্ছে, কিন্তু অর্ঘমার মতো এত বেশি নয়। সে নিজের প্রতি মোটামুটি আত্মবিশ্বাসী। তার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে। রেজাল্ট দেওয়ার পরে দেখা গেল ঘটনা ঘটলো উল্টো। যে বেশি চিন্তা করেছিল সেই অর্ঘমা A+ পেয়েছে, কিন্তু নিধি নিজের রেজাল্ট পেয়ে খুশি হতে পারেনি। তার জিপিএ এসছে 4.98। একটুর জন্যই প্লাস মিস গেছে। চোখ দুটো টলমলে হয়ে উঠল মুহূর্তেই, গাল বেয়ে কিছু তরল গড়িয়েও পড়ল। তবে নিমিষে নিজেকে সামলে নিল। অভ্র আর অর্ঘমা তাকে এখানে না নিয়ে এলে তো সে পরীক্ষাটাই দিতে পারতো না। আর নীরদ, অর্ঘমা তাকে পড়ায় সাহায্য না করলে যে এই রেজাল্টটা তো নসিবে থাকতো না। অতএব যতটুকু পেয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। বেশি লোভ করা ভালো নয়। কথাই আছে, অতি লোভে তাতি নষ্ট। আর নিধি কোনো লোভে পড়তে চায় না, কিন্তু তবুও কেন যেন অর্ঘমাকে দেখে ভিতরে ভিতরে তার কষ্ট হচ্ছে। নিজাম সাহেব আর অভ্র তাদের পাড়ার প্রতিবেশী। সকল আত্মীয় স্বজন নিজেদের কর্মস্থলে মিষ্টি বিতরণ করে গর্বের সহিত অর্ঘমার রেজাল্টের কথা বলে বেড়াচ্ছেন। বাসায় অর্ঘমার জন্য উপহার সামগ্রী নিয়ে ভরে গেছে। কাছের আত্মীয় স্বজনরা অর্ঘমার রেজাল্ট শুনে খুশি হয়ে এসে পাঠিয়েছে। নিজাম সাহেব মেয়েকে উপহার হিসেবে দিলেন স্বর্ণের চেইন। অভ্র তার বোনকে দিলেন নতুন ফোন, আগেরটা বেশ পুরনো হয়ে গেছে। নীরদের বোন নুসরাত অর্ঘমাকে সুন্দর দেখে একটা ডায়েরি আর কলম উপহার দিয়েছে। এসব দেখে আর ঘর ছেড়ে বেরোলো না নিধি। বর্তমানে অর্ঘমা সবার চোখের মণি। তাকে সবাই কত আদর যত্ন করছে, কত ভালোবাসা দিচ্ছে। এসব দেখে নিধির ভিতরে ভিতরে খারাপ লাগলেও চেহারায় খারাপ লাগাটা প্রকাশ পেতে দিচ্ছে না। এক মুহূর্তের জন্য নিধির হিংসে হলো এই ভেবে অর্ঘমার জায়গা তো সেও থাকতে পারতো। তারও এমন হাসি খুশি সাপোর্টিভ একটা পরিবার হতে পারতো। সেও সবার আদর যত্ন ভালোবাসা পেতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু তার কপালে এসবের কিছুই নেই। এত খারাপ কেন তার ভাগ্যটা? হ্যাঁ। বিকেলে নীরদ এসে অর্ঘমাকে অভিনন্দন জানিয়ে বলল, ওকে উপহার হিসেবে কি দিব বুঝতে পারছিলাম না। আসলে আমি এসবে খুব কাঁচা, তাই ভাবলাম উপহার হিসেবে আগামীকাল সারাটা দিন তোমার নামে করে দিই। কাল তুমি যা চাইবে তাই হবে। অর্ঘমা খুশি হয়ে চোখ বড় বড় করে বলল, সত্যি? 3 সত্যি। অর্ঘমাকে আর পাইকে খুশিতে নাচতে নাচতে নিজের রুমে চলে গেছে। আজ যেন অর্ঘমার খুশির অন্ত নেই। অভ্র আর নীরদ হেসে দিল অর্ঘমার অবস্থা দেখে। মেয়েটাকে এমনিতে একটা পাগল, মাথার যে কটা তার ঠিক ছিল আজ বোধহয় সেগুলো ছিঁড়ে গেল। অভ্রর কথায় শব্দ করে হেসে ফেল নীরদ। অভ্র আর নীরদ হেসে দিল অর্ঘমার অবস্থা দেখে। অভ্রের কথা শব্দ করে হেসে ফেল নীরদ। অভ্র ভুল বলেনি, সেও মনে মনে এটাই ভাবছিল। পরের দিনটা অর্ঘমার কাছে স্বপ্নের মতো লাগলো। এত আনন্দ সে আগে কখনো করেনি। অভ্র, নীরদ, নুসরাত এবং তার হাজবেন্ড আর অর্ঘমা একসাথে ঘোরাঘুরি করেছে। হাজার চেষ্টা করেও নিধিকে সাথে নিয়ে আসতে পারেনি অর্ঘমা। সবাই কত করে বলল তাকে সাথে আসতে, কিন্তু নিধির নাছর বান্দা, সে কোনোভাবেই যাবে না। বাধ্য হয়ে নিধিকে ছাড়াই বেরোতে হলো। আজ অর্ঘমার সকল আবদার পূরণ করা হয়েছে। সে যা চেয়েছে তাই হয়েছে। সারাদিন আড্ডা মাস্তি ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরল তারা। অর্ঘমা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই টেবিলের ওপর একটা বিশাল বড় ঝুড়ি দেখতে পেল। ঝুড়ির সামনের দিকে বিভিন্ন রঙের ফিতা দিয়ে ডিজাইন করা। চুড়ি ভর্তি তার পছন্দের বিভিন্ন রকমের চকলেট, চিপস, বিস্কিটস, কোল্ড ড্রিঙ্কস, এছাড়াও আরও বিভিন্ন রকমের স্ন্যাক্স রয়েছে। পাশে একটা মাঝারি সাইজের কার্টুন রাখা। কার্টুনে কি আছে সেই সম্পর্কে ধারণা নেই। সোফায় বসে আছে অভ্র আর নীরদ। অর্ঘমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এগুলো আবার কে পাঠালো? সবাই কত কত উপহার দিল তোমাকে, আমি তো কিছু দেইনি, তাই এটা তোমার জন্য আমার তরফ থেকে। ও মা, আজকে না কত কিছু কিনলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, সবই তো আপনিই দিলেন। না, আমি অব্র ভাইয়া আর দুলা ভাই 3জন মিলে শেয়ার করেছি। আমার একার তরফ থেকে হলো না ওটা, তাই এটা আমার একার তরফ থেকে। থ্যাংক ইউ। ফ্রিজে আইসক্রিম রয়েছে, ওগুলো এখানে রাখলে গলে যেত, তাই আলাদা করে নিয়ে এসেছি। আর এই কার্টুনে কি? তোমার উইশ লিস্টের কিছু বই। 3 চোখ বড় বড় করে তাকিয়ে অর্ঘমা চিৎকার করে বলল, সত্যি? বই, 3 সত্যি। খুশিতে অর্ঘমার চোখ জোরে চকচক করে উঠল। পরক্ষণে সাজানো গোছানো ঝুড়িটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঝুড়িটা আপনি সাজিয়েছেন? ধুর, আমি এসব পারি নাকি? আমি সব কিনে এনে আপুকে দিয়ে বলেছি সাজিয়ে দিতে। আপু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ফ্রিতে আমাকে কতগুলো বকাও দিয়েছে অকর্মার ঢেকি বলে। অভ্র আর অগর্মা হেসে দিল। নীরদ মাথা চুলকে নিজেও হাসলো। তার হাসিটা কেমন যেন বোকা বোকা লাগলো অর্ঘমার কাছে। দুটো আইসক্রিম, বইয়ের কার্টুন আর নীরদের দেয়া ঝুড়িটা নিয়ে রুমে এসে নিধিকে টেবিলে বসে বইয়ের ভিতরে মুখ গুজে থাকতে থেকে বিরক্ত হলো অর্ঘমা। এত পুরার কি আছে? হ্যাঁ, অর্ঘমা সেটাই ভেবে পায় না। ঝুড়িটা জায়গা মতো রেখে হাতের একটা আইসক্রিম এগিয়ে দিল নিধির দিকে। বই রাখ এখন, এই নে আইসক্রিম খা। মুখ তুলে অর্ঘমার দিকে তাকিয়ে আইসক্রিমটা নিয়ে মুচকি হাসলো নিধি। বই বন্ধ করে বলল, নীরদ ভাইয়া এনেছে এগুলো? হ্যাঁ। ভাইয়া আমাকেও একটা গিফট বক্স দিয়েছেন।
যদিও এখনো খুলে দেখিনি কি দিয়েছে। তাই নাকি? কোথায়? এখনই খোল, আমিও দেখবো। ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা মাঝারি সাইজের গিফট বক্স এনে রাখলো পড়ার টেবিলের ওপর। অর্ঘমার হাতে আইসক্রিম দিয়ে বক্সটা খুললো। ভিতরে দেখে অবাক হয়ে গেল নিধি। একটা হাত করিয়ে একটা ডায়েরির সাথে কলম আর কিছু চকলেটস রয়েছে বক্সে। নিধি এত বেশি খুশি হলো যা বলার মতো না, কিন্তু খুশিটা প্রকাশ করলো না। মুচকি হেসে বলল, নীরদ ভাইয়াকে আর একবার থ্যাংক ইউ বলতে হবে, গিফট আমার পছন্দ হয়েছে। অভ্র অর্ঘমার রুমের সামনে এসে নক করলো। দরজা খুললো অর্ঘমা। ভাইকে দেখে হেসে জিজ্ঞেস করলো, কিছু বলবে? তোর বান্ধবী কই? ওয়াশরুমে গিয়েছে। কেন? আজ তো ওরও রেজাল্ট দিয়েছে, তাই ওকেও কিছু দেওয়া উচিত ভাবলাম। হাতের বক্সটা এগিয়ে দিল অর্ঘমার দিকে, বলল, এটা ওকে দিয়ে দিস। আচ্ছা। মৃদু হেসে বক্সটা নিয়ে ভিতরে চলে গেল অর্ঘমা। সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে বেরোলো নিধি। অর্ঘমার হাতে আবারও গিফট দেখে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়লো, কিন্তু তাকে চমকে দিয়ে বক্সটা অর্ঘমা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোর, ভাইয়া দিয়ে গেল। বিস্মিত দৃষ্টি তাকিয়ে বক্সটা নিয়ে প্রশ্ন করলো, এটা কেন? ভাইয়ার তরফ থেকে তোর গিফট। হতভম্বা নিধি বক্স হাতে নিয়ে তাকিয়ে রইল কিছু সময়। বিছানায় গিয়ে বসে আস্তে আস্তে সময় নিয়ে মাঝারি সাইজের গিফট বক্সটা খুললো। আরেক দফা অবাক হলো নিধি। বক্সের ভিতরে রয়েছে খুব সুন্দর একটা জামা, সাথে কিছু অর্নামেন্টস। হাসি ফুটে উঠল নিধির মুখে। বাবার বাসা আজ পর্যন্ত একটা দামি ভালো জামা তার কপালে জোটেনি, তাই অফরোড দেয়া উপহারের জামাটা দেখে খুশিতে চোখে জল চলে এলো নিধির। কৃতজ্ঞতায় ভরে উঠল মন। কলেজের প্রথম দিন অভ্র আর নীরদ গিয়েছিল অগরমার নিধির সাথে। এর আগে ভর্তি হওয়ার সময় এসে পুরো কলেজ ঘুরে ঘুরে দেখে গিয়েছিল তারা। নিধির পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করছেন অর্ঘমার বাবা। অর্ঘমার আবদার ছিল এটা। যেহেতু তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো, তাই আর আপত্তি করেননি অর্ঘমার বাবা। নিধি প্রথমে একটু ইতস্তত করলেও অর্ঘমা তাকে বুঝিয়ে মানিয়েছে। নিধিও আর কিছু বলতে পারেনি, কারণ এছাড়া তার কোনো গতি নেই। নবীন বরণের দিন সকালে নিধি অনেক চিন্তা ভাবনা করে অফরোড দিয়ে জামাটা পরলো। এছাড়া তার ভালো কোনো জামা নেই আর। অর্ঘমা ভেবেছিল শাড়ি পরে যাবে, কিন্তু নিধি শাড়ি পরবে না দেখে সেও শাড়ি পরার চিন্তা বাতিল করলো। অনেক খুঁজে ধূসর রঙের একটা জামা বের করলো। জামাটা সিম্পলের মধ্যে গর্জিয়াস। এটা অভ্র কিনে দিয়েছিল তাকে প্রায় বছর খানেক আগে, কিন্তু এখনো পর্যন্ত একবারও পরা হয়নি। এটাই আজ পরে যাবে বলে ভাবলো। অর্ঘমা নিজের মেকআপ দিয়ে নিধিকে সাজিয়ে দিল, নিজেও কিছুটা সাজলো। ভেবেছিল শাড়ি পরে একটু গর্জিয়াস ভাবে সাজবে, নীরদের মাথাটা হালকা করে ঘুরিয়ে দেবে, কিন্তু সে ঘুরে বালিয়ে দিল নিধি। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গলায় ওড়না ঝুরিয়ে নিজেকে আয়নায় ঘুরে ঘুরে দেখলো। তাকে দেখতে সুন্দরী লাগছে। আয়নার দিকে তাকিয়ে কিছুটা ঢং করে বলল, ও মাই গড, এই সুন্দর মেয়েটা কে? আরে এটা তো আমি। হায়, কারণ নজর যেন না লাগে। চুলগুলো হাত দিয়ে পেছন দিকে ঠেলা দিয়ে মিষ্টি হেসে বলল, मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ? নিধি এতক্ষণ যাবৎ বিছানায় বসে অর্ঘমার ঢং দেখছিল। এবার সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়েছে তোর ঢং, আর কতক্ষণ লাগাবি? বিগত 2 ঘন্টা ধরে তো শুধু ঢংই করে যাচ্ছিস। এবার চল, না হলে অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। আগে বল আমাকে কেমন লাগছে? পরি লাগছে পুরা। এবার চল না রে মা। হায়, আমি তো জানি আমি পড়ি। শাড়ি পরিনি তো কি হয়েছে? এইভাবেও আমি নীরদ ভাইয়ের মাথা ঘুরিয়ে দেব, দেখিস। নিচে নাম, শুধু দেখবি কিভাবে হা করে তাকিয়ে থাকে। ভাই তুই কি বলতো? ভাইয়ের সামনে গেলে লজ্জায় চোখ তুলে তাকাতে পারিস না, অথচ ঘরে বসে মুখে ফটর ফটর করিস। ও তুই বুঝবি না। এবার কি বের হবি? কখন থেকে শুধু কথাই বলে যাচ্ছিস। তোর জন্য কত দেরি হয়ে গেল। অর্ঘমা ফোন আর পার্স নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিধি ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এতক্ষণ যাবৎ নিজে বকবক করে রং ঢং করে দেরি করে এখন থেকে দোষ দেওয়া হচ্ছে, হ্যাঁ? নিধি নিজের পার্সটা নিয়ে বেরিয়ে পড়লো। অর্ঘমা হিল জুতো জোড়া হাতে নিয়ে খালি পায়ে দৌড়ে নিচে এলো। গেট দিয়ে মাথা বের করে উঁকি দিয়ে দেখলো নীরদ গেটের ঠিক পাশে দাঁড়িয়ে আছে। তার মনোযোগ হাতে থাকা ফোনের দিকে। হিল জুতো জোড়া পায়ে দিয়ে চুল ঠিক করে হালকা করে গলা ঝেড়ে নিয়ে বের হলো। গলা ছাড়ার শব্দ শুনেই গেটের দিকে তাকিয়েছিল নীরদ। অর্ঘমাকে বেরোতে দেখে মুখটা হা হয়ে গেল। হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল, এমন সময় নিজেকে সামলে নিল সে। ফোনটা পকেটে ঢুকিয়ে আবারও তাকালো অর্ঘমার দিকে। শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, নির্ঘাত আজকে আমাকে মারার প্ল্যান করে এসেছে। কিছু বললেন? কই না তো। নিধি কোথায়? এই তো আসছে। বলতে না বলতেই নিধি চলে এলো। কলেজ বাসা থেকে প্রায় আধ ঘন্টা দূরত্বে। একটা সিএনজি ভাড়া করলো তারা। সিএনজিতে নীরদ অর্ঘমার পাশে বসে একটু পরপর আর চোখে অর্ঘমার দিকে দেখাচ্ছে। এই পর্যন্ত দুটো বিয়েতে অর্ঘমাতে দেখেছে সে, কিন্তু সেই দুদিন আর আজকের দিনের অর্ঘমার ভিতরে কিছুটা তফাৎ আছে। আজ মেয়েটাকে হুট করে কেমন যেন বড় বড় লাগছে। এই কারণটা বুঝতে পারো না।
পকেট থেকে কলম বের করে আঙ্গুলে গোল গোল ঘোরাতে লাগলো। অর্ঘমা তা খেয়াল করে বলল। কি করছেন? হাতে কালি লাগাচ্ছেন কেন? নীরদ কোনো জবাব দিল না। কলম পকেটে ঢুকিয়ে হাত উঠিয়ে অর্ঘমার কানের পিঠে কালি লাগিয়ে দিল। অর্ঘমা অবাক হয়ে বলল। এটা কি করলেন? আমার কাছে কাজল নেই, আর তুমিও কাজল পরনি, তাই কলমের কালি দিয়ে নজর টিকা দিয়ে দিলাম। মুখ টিপে হাসলো অর্ঘমা। নিধি জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে আর নীরদের কথা শুনে হাসছে। এই দুজনকে আর ভীষণ ভালো লাগে তার। একে অপরকে মনের কথা না বলেও কি সুন্দর একে অপরের মনের ভাব বুঝে নেয়। অর্ঘমা প্রশ্ন করলো। কেন দিলেন? যাতে কারো নজর না লাগে। দেখতে তো আস্ত একটা পুতুলের মতো লাগছে, যদি কেউ নজর দিয়ে দেয়। সাবধানের তো আর মান নেই, তাই এই ব্যবস্থা। নীরদের সরল স্বীকারোক্তি শুনে মনটা প্রশান্তিতে ছেয়ে গেল অর্ঘমার। গাল দুটো লজ্জায় উঁচু হয়ে গেছে বুঝতে পেরে অন্যদিকে ঘুরে গেল। গালের গরম আভা সে অনুভব করতে পারছে। নীরদের প্রশংসা তার জন্য যথেষ্ট। আর কে তার সাজ দেখলো না দেখলো তা নিয়ে তার কিছুই যায় আসে না। কলেজে পৌঁছে অর্ঘমা নিধিকে ভেতরে পাঠিয়ে দিল। নীরদের বন্ধুরা আশেপাশে আছে। অর্ঘমা যতক্ষণ অনুষ্ঠানে থাকবে ততক্ষণ বন্ধুদের সাথে একদিকেই ঘোরাফিরে করবে নীরদ। তাছাড়া এদিকে একটা কাজও আছে তার, সেটাও সেরে নেবে। অর্ঘমা নিধি ভিতরে ঢুকে যাওয়ার পরও নীরদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতে লাগলো। কলেজের ভার্সিটি একসাথে হওয়ার সুবাদে শিক্ষার্থী একটু বেশি দেখা যাচ্ছে। ছেলেদেরকে তীক্ষ্ণ নজরে দেখে নিয়ে মনে মনে বলল। এখানে সব মেয়েদের সাথে তোরা লাইন মার, ফ্লার্ট কর, আমার কোনো সমস্যা নেই, শুধু আমারটার দিকে নজর দিস না। পরক্ষণে আবার ভাবলো। জলজ্যান্ত পুতুলটার দিকে আজকেও তাকাবে না, এমনটা হতেই পারে না। হে আল্লাহ, তুমি দেখে রেখো আমার পুতুলটাকে, সবার বদনজর থেকে ওকে দূরে সরিয়ে রেখো। নীরদের একবার মন চাইলো অর্ঘমাকে গিয়ে বলতে যে চলো এখান থেকে। আমাকে চিন্তায় রেখে তোমাকে নবীন বরণের অনুষ্ঠানে থাকতে হবে না। তোমার সাজ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। তাহলে তোমাদের নবীন বরণে আসা ছেলেগুলো যে পাগল হবে না তার গ্যারান্টি কি? পরক্ষণে এই ভাবনা বাতিল করে গোমরা মুখে চলে গেল সেখান থেকে। এবার শুধু অর্ঘমার নজর কোনো ছেলের দিকে না পড়লেই হয়। কলেজের মেয়েগুলোকে দেখে অর্ঘমা ফুস করে নিঃশ্বাস ছাড়লো। এর থেকে তো স্কুলের মেয়েগুলো ভালো ছিল, অন্তত এত ভাবতো আর দেখাতো না। এক স্কুলে সে টানা 12 বছর পার করেছে। ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাস ক্যাপ্টেন ছিল, তার উপর ক্লাস টপার ছিল। সেই সুবাদে ক্লাসের সকলে তার সাথে সেদে সেদেই কথা বলতো। আর এখানে মেয়েগুলোকে দেখো, হ্যাঁ, নিজে থেকে সেদে কথা বলতে গেলেও এমন ভাব ধরছে, হ্যাঁ, যেন মহা অপরাধ করে ফেলেছে। একই ক্লাসের হয়েও এমন ভাব দেখানো মানেটাই খুঁজে পেল না অর্ঘমা। এদের সাথে কিভাবে মানিয়ে নেবে 2 বছর, সেটাই চিন্তা করতে লাগলো। একদম সামনের সারিতে বসছেন সকল শিক্ষকেরা, তার পেছনের সারি থেকে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের বসার জায়গা। অর্ঘমা নিধি একদম সামনে গিয়ে দেখে কয়েকটা বসার জায়গা খালি। শিক্ষকদের পেছনে হওয়াতে কেউ বসেনি এখানটায়। অর্ঘমার নিধি সেখানে বসে পড়লো। পেছন থেকে কয়েকজন তাকালো তাদের দিকে, সেদিকে তাকালো না তারা। তবে অর্ঘমা বিরক্ত হলো এটা দেখে যে ছেলে মেয়েদের বসার জায়গার সাথে একসাথে করা হয়েছে। এখানে 2 সারি করা উচিত ছিল। এক সারিতে ছেলেরা বসবে, আরেক সারিতে বসবে মেয়েরা। ক্লাসে তো এই নিয়মটা আছে, তাহলে আজকে এই নিয়ম নেই কেন? হ্যাঁ, আপাতত এসব চিন্তা বাদ দিয়ে স্টেজের দিকে তাকালো। অধ্যক্ষ মহোদয় বক্তৃতা দিচ্ছেন। নতুন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানিয়ে কিছু কথা বলছেন। কথাগুলো অর্ঘমার ভালো লাগলো, তাই সে মনোযোগ দিয়ে শুনতে লাগলো। অনুষ্ঠান যখন শেষ হলো তখন সময়টা সন্ধ্যা। ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে বেরোচ্ছে কলেজ থেকে। মাঠ ভর্তি গিজগিজ করছে ছাত্রছাত্রীদের বৈঠক। অর্ঘমার এক মুহূর্তের জন্য মনে হলো এটা ঢাকার নিউ মার্কেট, আর সে নিউ মার্কেটের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে। নিধির হাত ধরে এক পাশে গিয়ে দাঁড়ালো। ফোন বের করে নীরদকে কল দিল। একবার রিং হতেই কল রিসিভ হলো। অকর্মা মনে হলো নীরদ এতক্ষণ তার কলের জন্য অপেক্ষা করে ফোন হাতে নিয়ে বসেছিল। নীরদকে কলেজে আসতে বলে কলটা কেটে দিল। নিধি বলল। শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব? তার যে চল কলেজটা একটু ঘুরে আসি। আর কি দেখবি? সবই তো দেখা শেষ। হাঁটাহাঁটি করতে তো আর সমস্যা নেই। এই ভিড়ের মাঝে? ভাই, তোর এত কারেন্ট থাকলে তুই একাই হাঁট। আমার দম বন্ধ হয়ে আসছে এত ভিড়ে। ভিড়টা একটু কমলে বাঁচি আমি। তাহলে চল ওপাশের বট গাছটার নিচে গিয়ে বসি। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে ওখানে গিয়ে বসা ভালো। হ্যাঁ, এটা করা যায়। পডকাস্টটা একদম কলেজের গেটের সামনে, সেখানে বসলে এক হিসেবে সুবিধে হবে। নীরদ আসলেই তাদের দেখতে পাবে। হাঁটতে হাঁটতে বটগাছের সামনে আসতে দেখতে পেল সেখানে ভার্সিটির একটা দল জায়গা দখল করে বসে আছে। তাই তার সামনে এগিয়ে গেল না।
নিধির হাত ধরে উল্টো ঘুরে ভেতরে যেতে গেলে পেছন থেকে কেউ একজন ডাকলো, তবে তাদেরই ডাকলো কিনা বোঝা গেল না, কারণ নাম ধরে ডাকেনি। অবশ্য নাম জানারও কথা না, তবুও পেছনে ঘুরে তাকানোর প্রয়োজন মনে করলো না অর্ঘমা বা নিধি। কিন্তু তাদের অবাক করে দিয়ে পেছন থেকে সামনে এসে দাঁড়ালো দুজন ছেলে। অর্ঘমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে একটা ছেলে বলল, তোমাদের ডাকা হলো, উত্তর নিলে না কেন? আমাদের ডাকা হয়েছে, বুঝতে পারিনি। আসলে এখানে তো অনেকেই আছে, তাছাড়া আপনারা নাম ধরে ডাকেননি, তাই বুঝিনি। ওখানে চলো, কেন? সিনিয়র ভাইয়েরা ডাকছে তাই। কথা বাড়ালো না অর্ঘমা, তবে ভেতরে ভেতরে সে প্রচণ্ড বিরক্ত হলো। এরা আবার কেন ডাকছে? নীরদ কখন আসবে কে জানে। নিধির সাথে আবারও বটগাছের সামনে ফিরে গেল অর্ঘমা। সাথে আছে সেই দুজন ছেলে। গাছের নিচে প্রায় 10-12 জন ছেলে মেয়েদের একটা দল বসে আছে। সেখানে গিয়ে অর্ঘমা ভেতরে ভেতরে কিছুটা ঘাবড়ে গেলেও তা মুখে প্রকাশ করলো না। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, ডেকেছিলেন আমাদের? কলেজে নতুন? জি। নাম কি? অঘর্মা। ওর পাশের জনের? নিধি মিনমিন করে বলল। নিধি। কি? আওয়াজটা এতটাই আসতে ছিল যে নিধি নিজেই শুনতে পেয়েছে কিনা সন্দেহ। নিধিটা প্রচণ্ড ভীতু স্বভাবের, তাকে দেখে বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভয়ে অর্ধেক মরে গেছে ইতিমধ্যে। অর্ঘমা এত বিরক্ত হলো যা বলার মতো না। নিধির দিকে কঠিন দৃষ্টিতে এক পলক তাকিয়ে আবার সামনে তাকালো। সিনিয়রদের উদ্দেশ্যে বলল, নাম নিধি। ওর গলায় কি আওয়াজ নেই? আছে, কিন্তু অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে। সিনিয়র এক মেয়ে কিছু একটা বলছিল, কিন্তু সেটা কানে গেল না অর্ঘমার। তার দৃষ্টি ভার্সিটি গেটের দিকে। অভ্র আর নীরদ ঢুকছে একসাথে। হাসি ফুটে উঠল অর্ঘমার মুখে। তার ভেতরে থাকা ভয়টা আর কাজ করছে না। অভ্র তার দিকে তাকিয়ে হাসলো। অর্ঘমার হাসি আরও বিস্তৃত হলো। সে সিনিয়রদের দিকে তাকিয়ে বলল, আমাদের অভিভাবক এসে গিয়েছে। কথাটা বলেই অর্ঘমা এক গাল হেসে অভ্র আর নীরদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ভাইয়া তুমি আজ এত তাড়াতাড়ি? কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। অফিস থেকে বেরিয়ে নিতকে কল করে জানালাম তুই কলেজে, আর নির্দয় এখানেই আছে, তাই সোজা এখানে চলে এলাম। ভালোই হয়েছে, চলো সবাই মিলে ফুচকা খেয়ে আসি, সাথে আইসক্রিম। চল। অভ্র যেতে গিয়েও আবার পেছন ফিরে তাকালো। রিয়ার কয়েকজন বন্ধুদের এখানে থেকে বেশ অবাক হলো। তারা তার দিকে তাকিয়ে আছে। অভ্র একবার ভাবলো কাছে গিয়ে জিজ্ঞেস করবো ওরা এখানে কি করছে। পরক্ষণে নিজের ভাবনা বদলে ফেললো। দরকার কি শুধু শুধু যেচে পড়ে কথা বলার? ওদের যা মজা করুক, তার কি? অর্ঘমার ডাকে হুঁশ ফিরল অভ্রর। ভাইয়া কোথায় হারালে? না, কোথাও না, চল। কলেজ থেকে বের হতে হতে অর্ঘমা মনে মনে বলল, ভাগ্যিস ভাইয়ারা তাড়াতাড়ি চলে এসেছিল, নয়তো এই সিনিয়ররা যে আরো কি কি প্রশ্ন করতো কে জানে। ফুচকা খাওয়ার মাঝে অভ্রর কল আসে উঠে গেল সে। কথা বলার এক ফাঁকে অর্ঘমাদের দিকে তাকালো। অর্ঘমার নীরদ কথা বলার পাশাপাশি ফুচকা খাচ্ছে। পাশে নিধি বসে আছে। মাঝে মাঝে দু একটা কথা বলছে সে। তার দৃষ্টি সামনে কি যেন দেখছে। অভ্র চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। বছর সাথে এক মেয়েকে নিয়ে তা বাবা মা এসছে ফুচকা খেতে। বাচ্চা মেয়েটা খিলখিল করে আসছে। একবার বাবার কোলে চলছে তো আরেকবার মায়ের কোলে চলছে। বাবা মা দুজনই প্রচণ্ড ভালোবাসেন মেয়েটিকে, দেখেই বোঝা যাচ্ছে। অভ্র বুঝতে পারলো নিধির মনের অবস্থাটা। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তার আর কিছুই করার নেই। কল কেটে সবার সাথে গিয়ে বসলো। প্লেট ফুচকা খাবো আমি, এমন সুযোগ রোজ রোজ আসে নাকি? পরে পেট ব্যথা করবে অর্ঘ, আর খাওয়ার দরকার নেই। ভাইয়া প্লিজ, আর এক প্লেট খাবো। অর্ঘমা ঠোঁট উল্টে তাকাতেই অভ্র নীরদ দুজনেই রাজি হয়ে গেল। অর্ঘমা হাসলো। সে ভালো মতোই জানে কিভাবে এই দুজনকে মারানো যায়। অভ্র নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার জন্য অর্ডার করি আর এক প্লেট? আমি আর খাবো না। কেন? আমার একটুতেই পেট ব্যথা করে, বেশি খেলে অবস্থা শোচনীয় হয়ে যায়। মিথ্যে কথাটা বলে অর্ঘমার দিকে আর চোখে তাকানো নিধি। অর্ঘমা বুঝলো ব্যাপারটা। গতকাল থেকে নিধির পিরিয়ড শুরু হয়েছে। এই সময়ে বাইরের খাবার নিধির পেটে সয় না, তবুও আজ খেয়েছে। সবার সাথে এসছে, কিছু না খেলে তো অভ্র নীরদ থেকে প্রশ্ন করে মেরে ফেলবে, রাগও করতে পারে। এইভাবে খেয়েছে। এর বেশি খাওয়া তার পক্ষে আসলেও সম্ভব না। নীরদ এক প্লেট ফুচকার অর্ডার দিতে উঠে গেল। অভ্র তাকালো নিধির দিকে। নিধি এখনও সেই ছোট্ট পরিবারের দিকেই তাকিয়ে আছে। অভ্র একটু ভালো করে খেয়াল করতে দেখলো নিধির গায়ে তার দেওয়া জামাটা। খুশি হলো এই ভেবে যে জামাটা নিধির পছন্দ হয়েছে। সে খুঁটিয়ে দেখলো নিধিকে। অতি সাধারণ একটা মেয়ে। যখন তাদের বাসায় আসলো তখন দেখতে একরকম ছিল, এখন দেখতে আরেক রকম হয়েছে। তখনকার চেহারা ছিল ভেঙে যাওয়া, ক্লান্ত, পরিশ্রান্ত। কাজের চাপে আর মার খেয়ে চেহারায় ভর করছিল মলিনতা। কিন্তু এখন নিধির চেহারা লাবণ্য যেন ঠিকরে বের হচ্ছে। একটু আদরযত্ন মেয়েটাকে একদম যেন পাল্টে দিয়েছে। দেখে মোটামুটি পছন্দ হওয়ার মতো মেয়ে। এই বয়সের ছেলে মেয়েরা কত প্রাণোচ্ছল থাকে, কিন্তু নিধির উচ্ছলতা সব
ভাটা পড়ে গিয়েছে বাবা আর সৎমায়ের অত্যাচারে। নীরদের ডাকে হুঁশ ফিরল অভ্রর। নিধির দিক থেকে চোখ সরিয়ে নীরদের দিকে তাকালো। এরপরে পুরোটা সময় অভ্র একটু পরপর আর চোখে নিধিকে দেখে গেল। এই বয়সটা হইচই করে কাটানোর বয়স, সেখানে নিধিকে এত চুপচাপ দেখে কেন যেন মানাচ্ছে না বলে মনে হলো অভ্রর। সময়টা গ্রীষ্মকাল, প্রকৃতিতে ছড়িয়ে আছে প্রচণ্ড দহন জ্বালা। মনে হচ্ছে যেন সূর্য মাথার উপরে অগ্নি রশ্মি ঢালছে। হাওয়ায় ভেসে আসছে আগুনের হালকা তাপ, চারদিকে নিস্তব্ধ নিঝুম ভাব। অর্ঘমা কপালে ঘাম মুছে আবারও রাস্তার দিকে তাকালো। জনমানবহীন শূন্য রাস্তা। কলেজ ছুটি হয়েছে, আধ ঘন্টার কিছু বেশি হয়েছে। সবাই যে যার মতো চলে গেছে, বাকি আছে শুধু সে আর নিধি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মন। আজকে তাদের ক্লাস টেস্ট ছিল। অর্ঘমার টেস্ট তেমন একটা ভালো হয়নি, মন মেজাজ এমনিতেই খারাপ। আর এখন তো রাগে মাথার ভেতরটা দপদপ করে চলছে। এমন ফাজলামের কোনো মানে হয়? হ্যাঁ, এই গরমে আধ ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা কম কথা নয়। যে কোনো সময় সে সানস্ট্রোক করতে পারে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, আর দাঁড়িয়ে থাকা সম্ভব না আমার পক্ষে। আমার সাথে গেলে চল, না হলে দাঁড়িয়ে থাক তোর নীরদ ভাইয়ের জন্য। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ানোর অর্ঘমা হরণ করে হাঁটা শুরু করলো। নিধি কী করবে বুঝতে না পেরে একবার অর্ঘমার দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকালো। তারপর কোনো কিছু না ভেবে দৌড় লাগালো অর্ঘমার পেছনে। হাঁটতে হাঁটতেই অর্ঘমার মাথায় এলো একটু আগের ঘটনা। কলেজ ছুটির পর অর্ঘমা নিধির ব্যাগ নিয়ে করিডোরে একপাশে দাঁড়িয়েছিল। নিধি ওয়াশরুমে গিয়েছে। ফ্লোর পুরোটা খালি হয়ে গেছে ইতিমধ্যে। এমন সময় ছেলে মেয়েদের হাসাহাসি শব্দ শুনে পেছনে সিঁড়ির দিকে দেখালো। কলেজ বিল্ডিং আর ভার্সিটি বিল্ডিং একসাথে জয়েন্ট করা, তাই খুব সহজে ভার্সিটি স্টুডেন্টরা কলেজ বিল্ডিং আর কলেজের স্টুডেন্টসরা ভার্সিটি বিল্ডিংয়ে যাতায়াত করতে পারে। সিঁড়িতে সেদিনের সিনিয়রদের দেখে অর্ঘমার সাথে সাথে মাথা ঘুরিয়ে নিল। অর্ঘমার কেন যেন এদের চাহনি একদমই ভালো লাগে না। ছেলেগুলো কেমন করে যেন দেখায়, গা ঘিন ঘিন করে ওঠে অর্ঘমার। আর মেয়েগুলো তো কলেজ শুরুর প্রথম দিন থেকেই যে কেমন যেন খোঁচা মেরে মেরে কথা বলে। অর্ঘমা বোঝে না এতে সমস্যা কি। ভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীরা ইন্টারের এক ছাত্রীর পেছনে এভাবে হাত ধুয়ে কেন পড়ে আছে ভেবে পায় না অর্ঘমা। ছেলে মেয়েগুলো হয়তো তাকে রেখে ফেলেছিল, তাই সিঁড়িতে দাঁড়িয়েছিল। নিজেদের মাঝে কথা বলে জোরে জোরে হাসাহাসি করছিল। এক পর্যায়ে কথার ধরন এমন নিম্ন পর্যায়ে পৌঁছালো যে কান গরম হয়ে উঠল অর্ঘমার। এত বিশ্রী ভাষা এদের, বুঝতে বাকি থাকে না যে কথাগুলো তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে। নিধি আসতেই এক মুহূর্ত সময় ব্যয় না করে নিধির হাত ধরে দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে আসে। নিধি কিছুই বোঝেনি অর্ঘমান আমার ব্যবহারের মানে। জিজ্ঞেস করলেও অর্ঘমা কোনো জবাব দেয়নি। সারা রাস্তা অর্ঘমা এটা ভাবতে ভাবতে এলো যে এই ছেলে মেয়েগুলোর সাথে তার কিসের শত্রুতা। শত্রুতার কথা তো পরে আসছে, অর্ঘমা তো এদের চেনেই না। আর এত বিশ্রী ভাষা এদের মুখে এলোই বা কীভাবে একটা মেয়ের ক্ষেত্রে? ছি! অর্ঘমার অন্যমনস্ক ভাব লক্ষ্য করেছে নিধি, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। জানে লাভ নেই। নিধি থেকে কিছু না বললে নিধি হাজার চেষ্টা করলেও কিছু জানতে পারবে না সে। মাঝ রাস্তায় নীরদকে দেখা গেল। সে হন্তদন্ত হয়ে চলে আসছিল, হয়তো কলেজে যাচ্ছিল তাদের আনতে, কিন্তু তাদের রাস্তা থেকে দাঁড়িয়ে গেল। অর্ঘমা তখনও অন্যমনস্ক। প্রথমত তার টেস্ট ভালো হয়নি, দ্বিতীয়ত সিনিয়রদের বাজে ভাষা, এসবই ভাবতে ভাবতে তার ধ্যান আশপাশ থেকে সরে গেছে। অর্ঘমা যখন নীরদকে পাশ কাটিয়ে চলে গেল তখন নীরদের মুখটা হা হয়ে গেল। সাথে সাথেই নিজেকে সামলে নিল। ভাবলো হয়তো দেরি করার জন্য অর্ঘমা রাগ করেছে, তাই সে সামনে এগিয়ে যেতে গেলেই পেছন থেকে নিধির ডাক শুনে থেমে গেল। আজ এত দেরি হলো কেন ভাইয়া? আমি ভার্সিটি গিয়েছিলাম প্রজেক্ট জমা দিতে, তাই আসতে দেরি হয়ে গিয়েছে। ও আচ্ছা। অর্ঘমা নিশ্চয়ই রাগ করেছে। রাগ করেছে এটা জানি, কিন্তু কেন রাগ করেছে সেটা বুঝতে পারছি না। আসলে আমি ছুটির পর একটু ওয়াশরুমে গিয়েছিলাম, ও বাইরেই দাঁড়িয়েছিল। আমি ওয়াশরুম থেকে বের হতেই আমার হাত ধরে হন হনিয়ে হাঁটা ধরলো। তখন থেকে ওর মুখটার দিকে তাকানো যাচ্ছে না। আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, কিন্তু কিছুই বলল না। নীরদ কিছু না বলে অর্ঘমার দিকে তাকালো। মেয়েটার মন খারাপ দেখেই বোঝা যাচ্ছে। নীরদ চুপচাপ এগিয়ে গিয়ে অর্ঘমার পাশাপাশি হাঁটতে লাগলো। বাসার সামনে পৌঁছতেই অর্ঘমা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে তাকালো। নিধিকে এই পাশে না দেখে অপর পাশে তাকাতে নীরদকে দেখে চমকে উঠল। পেছন থেকে নিধি এসে হেসে টাটা দিয়ে উপরে চলে গেল। সেদিকে তাকিয়ে অর্ঘমা প্রশ্ন করলো, আপনি কখন থেকে আছেন আমার পাশে? অনেকক্ষণ, তুমি কলেজ থেকে বের হওয়ার পরপরই আমি এসেছি। ও, অর্ঘমা চলে যেতে গেলে নীরদ তার হাত ধরে ফেললো। ভরকালো অর্ঘমা পেছন ঘুরে তাকাতেই নীরদ জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এমন অন্যমনস্ক হয়ে আছো কেন? এত কি ভাবছিলে যে আশেপাশের কোনো দিকে তোমার ধ্যানই ছিল না? কিছু হয়নি, এমনি একটু ক্লান্ত তাই। মিথ্যা কেন বলছো? আমি এতদিনে তোমাকে ভালো মতোই চিনেছি অর্ঘ। কিছু না হলে তুমি এমন করার মেয়ে না। আমি শুধু ক্লান্ত, তাই হয়তো এমন লাগছে। নীরদ কিছু সময় চুপ করে তাকিয়ে রইল অর্ঘমার দিকে। অর্ঘমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
দীর্ঘশ্বাস ছেড়ে নীরদ বলল, ঠিক আছে, বাসায় গিয়ে বিশ্রাম নাও। আর যদি কখনো কথাটা শেয়ার করতে মন চায় তবে ডেকে নিও আমায়। নীরদ চলে যেতে গিয়েও দাঁড়ালো, কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, আর কখনো একা একা বের হবে না কলেজ থেকে। এরপর থেকে আর কখনো তোমায় দাঁড়িয়ে থাকতে হবে না। আমি তাড়াতাড়ি না আসতে পারলে ভাইয়াকে বলে দিব, তার বন্ধু তোমাকে নিয়ে আসবে। চলে গেল নীরদ। ছেলেটা মন খারাপ করেছে বুঝতে পারছে অর্ঘ্যমা। তার যাওয়ার পানে তাকিয়ে থেকে আস্তে আস্তে পা চালিয়ে বাসার ভিতরে ঢুকে গেল। শুধু শুধু এসব বলে নীরদকে রাগিয়ে দেওয়ার মানেই হয় না। পরে কলেজে গিয়ে যদি ওই ছেলে মেয়েদের সাথে ঝামেলা করে তখন ছেলেমেয়েগুলো গোল্লায় যায়। যদি ঝামেলার মাঝে হাতাহাতি শুরু হয়ে যায় আর যদি নীরদ ব্যথা পায়, এই ভেবেই সে বলেনি কথাটা। থম মেরে দাঁড়িয়ে আছে অভ্র, তার পাশে রয়েছে নীরদ আর অর্ঘ্যমা। অপর পাশের বেঞ্চের এক কোনায় দুহাতে মুখ ঢেকে বসে আছে নিধি। স্পষ্ট বোঝা যাচ্ছে সে কাঁদছে। অভ্রের মাথায় বর্তমানে আশেপাশে কিছু ঢুকছে না, তার মাথাটা ভনভন করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ তুলে এদিক সেদিক তাকিয়ে কিছুটা সামনেই একটা দোকান দেখতে পেল। এক মুহূর্ত না দাঁড়িয়ে এক প্রকার দৌড়েই গেল সেদিকে। পেছন থেকে অর্ঘ্যমা নীরদ হতভম্ব হয়ে দেখল। পরক্ষণে নীরদ ছুটল অভ্রের পেছনে। অভ্র দোকান থেকে এক বোতল ঠান্ডা পানি কিনে কিছুটা আগে গলায় ঢেলে তৃষ্ণা মিটিয়ে নিল। বাকিটা মাথায় ঢাললো আর চোখে মুখে ছিটালো। পানি পড়ে শার্ট ভিজে একাকার অবস্থা, প্যান্টেও পানি লেগেছে কিছুটা। চোখ বন্ধ করে মাথার চুল ধরে টানতে লাগলো। কাঁধে কেউ হাত রাখতে চোখ মেললো। নীরদকে দেখে পেছনে ঘুরে দেখালো। অর্ঘ্যমা আর নিধিকে দেখে বুঝতে বাকি রইল না যে এসব বাস্তব কোনো কল্পনা নয়। একটু আগে যা ঘটেছে তা আসলে সত্যি। নীরদের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো অভ্র। পাশের ক্যাফেতে চলো, একটু বসা দরকার সবার। মাথা ঠান্ডা করে কথা বলা উচিত। বলার আর কিছু বাকি আছে? অভ্রর কণ্ঠে বিষাদ স্পষ্ট। নীরদ তাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারল না। তাকে ধরে পাশের ক্যাফের দিকে নিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে অর্ঘ্যমাকে ইশারা করে বলল নিধিকে নিয়ে আসতে। টেবিলে বসে কিছুটা বলার জন্য উসখুস করছিল অর্ঘ্যমা। অভ্রের দিকে তাকিয়ে দেখে সে চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে রেখেছে। নিজেকে ধাতস্থ করে বলল, আই এম সরি ভাইয়া। সরি বললে সব ঠিক হয়ে যাবে? অর্ঘ্যমা চুপ হয়ে গেল। কেন করলে এটা? নিধির ভবিষ্যৎ সিকিউর করার জন্য বিয়েটার খুব দরকার ছিল। তুই শুধু তোর বান্ধবীর কথাটাই ভাবলি? আমার কথা ভেবেছিস একবারও? ভেবেছি, অনেক চিন্তা ভাবনা করেই এই কাজটা করেছি আমি। এতে ভবিষ্যতে তুমিও ভালো থাকবে আর নিধিও ভালো থাকবে। আশেপাশে সবাই দেখছে, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না বাইরের মানুষের সামনে। অভ্র তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল। আরে সিন ক্রিয়েট তো আমার জীবনের সাথে হয়ে গেল। অর্ঘ্যমাকে উদ্দেশ্য করে বলল, তোর কাছ থেকে এটা কখনোই আশা করিনি আমি। তুই আজকে আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিস। আমি তোকে কখনো ক্ষমা করব না এর জন্য। হরণ করে চলে গেল অভ্র। অর্ঘ্যমার চোখে ততক্ষণে জল জমে গিয়েছে। অভ্র এর আগে কখনো তার সাথে এতটা রুড বিহেভ করেনি। অভ্র যেতেই নিধি উঠে দাঁড়ালো, অগ্নি দৃষ্টি তাকিয়ে বলল, এবার শান্তি পেয়েছিস তুই? আমার জীবনের পাশাপাশি নিজের ভাইয়ের জীবন নিয়েও জুয়া খেলে ফেললি। এর পরিণাম কি হবে বা কি হতে পারে তা জানা সত্ত্বেও তুই এই কাজটা করলি। এর জন্য তোকে আমি কখনো মাফ করব না অর্ঘ্য। নিধিও চলে গেল। এবার কেঁদেই ফেললো অর্ঘ্যমা। নীরদ কিছুক্ষণ চুপ থেকে বলল, খামোখা দুটো জীবনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিলে। এর পরিণাম কি হবে ভেবেছ? তোমার বাবা মা কেমন রিয়্যাক্ট করবে ভেবেছ একবারও? যদি তারা মেনে না নেয় তাহলে নিধির জীবনটা নষ্ট হয়ে যাবে। রাগের মাথায় হুঁশ হারিয়ে এত বড় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলে ওদের দুজনের উপর, অথচ ওদের কথাটা একবারও ভাবলে না। তোমার জেদটা তোমার কাছে বড় হয়ে গেল। অর্ঘ্যমা ফ্যালফ্যাল দৃষ্টি তাকালো। তার কান্না থেমে গেছে। নীরদ কঠিন দৃষ্টি তাকিয়ে আছে। দুহাতে চোখের পানি মুছতে মুছতে অর্ঘ্যমা বলল, এত বড় একটা সিদ্ধান্ত আমি কোনো চিন্তাভাবনা ছাড়া নিব ভাবলেন কি করে আপনি? আমার আপন ভাই হয় অভ্র। আমি ওর জন্য যা করব তা অবশ্যই ভেবেচিন্তেই করব। ঠিক তেমনই নিধি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোনের মতোই। ওর জন্য যা করব ভেবেচিন্তেই করব। নিধি আর ভাইয়ার ভবিষ্যৎ চিন্তা করেই আমি তাদের একে অপরের জীবনের সাথে জুড়ে দিয়েছি। ওদের ভালোর জন্যই করেছি। আমি ভেবেছিলাম ভাইয়া আর নিধি আমার সিদ্ধান্তে কিছু সময়ের জন্য কষ্ট পেলেও অন্তত আপনি আমায় বুঝবেন, কিন্তু ভাবিনি আপনিও আমাকে ভুল বুঝবেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অর্ঘ্যমা। তার ভেতর থেকে স্পষ্ট ফোপানোর আওয়াজ আসছে। কান্না আটকানোর যে খুব চেষ্টা করছে তা বোঝা যাচ্ছে। নিজের জেদ আমি অন্যের উপরেই দেখাই। আমার জেদের জন্য অন্য কারোর ক্ষতি আমি ভুল করেও করি না, আর কখনো করবও না। অর্ঘ্যমা চলে যেতে গেলে তার হাত ধরে ফেলল নীরদ। কিছু বলার সুযোগ না দিয়ে অর্ঘ্যমা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে গেল। ঘুম থেকে লাফিয়ে উঠল অর্ঘ্যমা। তার সারা শরীর দরদর করে ঘামছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
মৃদু কাঁপছে তার শরীর। বালিশের পাশ হাতড়ে ফোন খোঁজে, টর্চ জ্বালালো। পাশের টেবিলে পানির বোতল রাখা, বোতলটা তাড়াতাড়ি করে নিয়ে অর্ধেক বোতল পানি এক নিমিষে শেষ করে ফেললো অর্ঘ্যমা। স্বাভাবিক হতে অনেকটা সময় লাগলো তার। কি ধরনের স্বপ্ন ছিল এটা? নিধির কথা মাথায় আসতেই তৎক্ষণাৎ বিছানা অপর পাশে তাকালো। নিধি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো অর্ঘ্যমা। আজকাল সে অভ্র আর নিধিকে নিয়ে বেশি ভাবছে। হয়তো এই স্বপ্নটা সেই জন্যই দেখা। পাড়া প্রতিবেশীরা তাকে একা পেলে অভ্র আর নিধিকে জড়িয়ে কথা বলা শুরু করে দেয়। তার মন বিষি দেওয়ার চেষ্টা করে। অর্ঘ্যমা এসব কানে দেয় না। কিন্তু তার মাথায় একটা ভাবনা এসছে।